রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে পুলিশের চার্জশিট। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকে আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। শুনানি 1 জুন। বিশেষ আদালতে 5 থেকে 7 দিনে সম্পন্ন হবে বিচার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। হামের প্রকোপে সারা দেশে আরো 16 শিশুর মৃত্যু। উৎকণ্ঠায় অভিভাবকরা, আক্রান্তদের বেশিরভাগই টিকা নেয়নি বলছেন চিকিৎসকরা। ঈদযাত্রায় ঢাকা ছাড়ছেন নগরবাসী। এমনিতে দেরি হয়ে গেছে, আরো আগে যাওয়ার কথা ছিল, তাড়াতাড়ি আবার আসতে হবে, তার জন্য কিছুদিন আগে যাচ্ছি। টিকিট দিচ্ছে না, এই রোদ্রের ভিতরে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই প্রবলেম। 2 জেলার সড়কে নিহত 8, জমে উঠছে পশুর হাট। পর্যাপ্ত সরবরাহের দাবি প্রশাসনের। ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে, আসলে আমাদের গরুর দরকার নাই। কাল শুরু পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবে পৌঁছেছেন 15 লাখেরও বেশি দেশি বিদেশি হজ যাত্রী। বাড়ানো হয়েছে নিরাপত্তা। কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের গুলি, বিএনপির 2 কর্মী গুলিবিদ্ধ। ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত 3। যুদ্ধবন্ধে সমঝোতার কাছাকাছি ইরান ও যুক্তরাষ্ট্র। দাবি ট্রাম্পের, দ্রুতই ফের শান্তি সংলাপে বসবে 2 দেশ। আশাবাদ পাকিস্তানের। এবং নারী টি-20 বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। দলগত ক্রিকেট খেলায় লক্ষ্য, জানালেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স, সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস। সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পল্লবী থানা পুলিশ। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, 1 জুন থেকেই মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। আর এরই মধ্যে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা হস্তান্তর করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন করতে এই আদালতের অবকাশকালীন ছুটিও বাতিল করা হয়েছে। মিরপুরের শিশু রামিসাকে হত্যা ও ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে 47 পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে পল্লবী থানা পুলিশ। রবিবার বিকালে সিএমএম আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ভুইয়া নিপুণ। পরে মামলা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মাসরুর সালেকিন এর আদালতে হস্তান্তর করা হয়। বিচারক অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের তারিখ 1 জুন ধার্য করেছেন। শিশুদের উপরে যে সহিংসতা বা দর্শন এবং তাদেরকে যে হত্যা করা হয় দর্শন করে, এগুলি বিচার করার জন্য এই আদালতে আজকেই প্রেরণ করা হয় এবং আমল গ্রহণ করে আগামী 1/6/26 তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি বলেন, বিচার দ্রুত সম্পন্ন করতে এই আদালতের অবকাশকালীন ছুটিও বাতিল করা হয়েছে। আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন তিনি। সোহেল রানা সেই দর্শন করে এবং দর্শনের ফলে তার অন্যবিধ কার্যকলাপের জন্য, যেমন তার হাত গলা কেটে ফেলেছে, তার হাত বিচ্ছিন্ন করে ফেলেছে, তাকে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে। সেই জন্য তার বিরুদ্ধে 9-2 এই ধারার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্না আক্তার স্বপ্না খাতুন, সেই যেহেতু তাকে এই কর্মের জন্য সহযোগিতা করেছে, তার বিরুদ্ধেও এই 30 ধারায় সেখানে সম্পৃক্ত করা হয়েছে। সকালে চিফ মেট্রোপলিটন আদালতে 2 আসামিকে হাজির করা হয়। 19 মে মিরপুরের পল্লবীতে একটি বাসায় রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার 5 থেকে 7 দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে মন্ত্রী বলেন, অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে। আর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে সরকার তাকে বিচারের মুখোমুখি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার লোমহর্ষক ঘটনা পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুত সময়ে এই ঘটনার বিচার শেষ করতে সংশ্লিষ্ট আদালতের ঈদের ছুটি বাতিল করা হতে পারে। ইতোমধ্যে একজন বিশেষ পিপিও নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপি সরকারের 3 মাসে ধর্ষণের ঘটনায় কোনো অপরাধী ছাড় পায়নি বলেও দাবি তার। সবচাইতে মনোযোগ এখানেই দিয়েছি যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেফতার হয়, সেই জায়গায় আমরা এই 3 মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। তবে আমরা নিশ্চিত যে মাননীয় আদালত এই প্রসিকিউশন টিমের বক্তব্য শুনে, চার্জশিট দেখে এবং এভিডেন্স 164 এগুলো দেখে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়েও প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, তিনি ফিরছেন এমন তথ্য জানা নেই। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য আমরা পত্র পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি, এবং আমরা এখনো চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি বিটুইন এক্সট্রাডিশন ট্রিটি বিটুইন 2 কান্ট্রিজে এই বিধান মতো ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তাকে তিনি বিচারের মুখোমুখি হন। তিনি আরো জানান, পাসপোর্টে আবারও ইসরায়েল ব্যতীত শব্দ ফিরছে। টাকায় যুক্ত হতে পারে বীরশ্রেষ্ঠদের ছবি। আর অনলাইন অফলাইন জুয়া বেটিং নির্মূলে আইন সংশোধন হচ্ছে। সেই বিবেচনায় আমরা ট্রাইব্যুনাল সৃজন করব, সেই কাজটা আমরা এখন হাতে নিয়েছি। আগামী সেশনে হয়তো সেই মামলাটা আইনের আমরা সংশোধনে আনতে পারবো। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 16 শিশু। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে 528 শিশু। বাড়তে থাকা রোগীর চাপে দেশের বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের বেশিরভাগই টিকার আওতার বাইরে থাকা শিশু। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না দেশের হাম পরিস্থিতি। টিকাদান কার্যক্রম চললেও অব্যাহত প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে আতঙ্ক। রাজধানী সহ দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুদের ভিড়। হামের সাথে জ্বর, এরপরে পাতলা পায়খানা, হাত ঠান্ডা থাকতো। জ্বর এবং শরীরে এবারে ছিল ওগুলা, এখন সুস্থ হয়েছে। ওষুধ তারা কিছু দিচ্ছে, লিখি আমি এনে দিছি, আর চিকিৎসা তারা যতটুকু করবা। চিকিৎসকরা বলছেন, দ্রুত শনাক্তকরণ ব্যবস্থার ঘাটতি ও টিকার আওতায় না আসা শিশুদের সংক্রমণের ঝুঁকি বাড়ছে। গ্রাম ও শহরের মধ্যে যাতায়াত ও জনসমাগম বাড়লে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রোগীর চাপ একটু বেশি বলতে হবে। আপনারা জানেন আমাদের শয্যা সংখ্যা 100, এই মুহূর্তে রোগী ভর্তি আছেন আমাদের হাসপাতালে 160 জন, এবং আপনারা জানেন আমার হাসপাতালে 14 শয্যা বিশিষ্ট মিজেস ডেজিগনেটেড পিআইসিইউ চালু আছে। এই মুহূর্তে সেখানে রোগী ভর্তিও আছে 14 জন। যদি কোনো বাদ পড়া শিশু থাকে তারাও যেন নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে রুটিন ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে ভ্যাকসিনটি নিয়ে নেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত দেশের 8 বিভাগেই ছড়িয়েছে হামের সংক্রমণ। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশন কিংবা বাস টার্মিনাল, সবখানে ঘরমুখো মানুষের স্রোত। তবে শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। এই যাত্রা স্বস্তিদায়ক করতে কাল থেকে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। এদিকে বাস টার্মিনালেও যাত্রীদের উপচে পড়া ভিড়। পরিবারের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। রোববার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনেও যাত্রী ভিড় দেখা যায়। তবে অভিযোগ রয়েছে শিডিউল বিপর্যয়ের। সকালবেলা আসছি 8:30টার আগেই, তো ট্রেন লেট হলে তো অবশ্যই ভোগান্তিতে মানুষ পড়ে। এমনিতে দেরি হয়ে গেছে, আরো আগে যাওয়ার কথা ছিল, তাড়াতাড়ি আবার আসতে হবে, তার জন্য কিছুদিন আগে যাচ্ছি। ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে কাল থেকে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন, জানিয়েছেন রেলমন্ত্রী। 5 জোড়া অর্থাৎ 10টি স্পেশাল ট্রেন এখানে আছে।
আমাদের 51টি কোচ আমরা যুক্ত করেছি নতুন করে ঈদের সময়। সার্ভিসটা ভালো, পরিবেশটা ভালো, শিডিউলটাও ভালো, টিকিট যে বিক্রি হয়েছে সেখানে কোনো অনিয়ম বা সিন্ডিকেট এরকম হয়নি। একই চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতেও। যাত্রীদের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। টিকিট আগে থেকে কাটার কোনো ওয়ে থাকে না, এসে টিকিট কাটা লাগে এবং আসার পরে দেখা যায় যে গাড়ি শর্টেজ, গাড়ি নেই। এমনিতে হচ্ছে বাস কম, তারপর হচ্ছে ইয়াতে গরমের মাঝখানে প্রচুর পরিমাণ লাইন, গাড়ি নেই, মানে টিকিট দিচ্ছে না, এই রোদ্রের ভিতরে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটাই প্রবলেম। প্রিয়জনদের কাছে ফেরার এই আকুলতার কাছে যেন হার মানছে সব ধরনের ভোগান্তি। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। নাফিসা, আমরা রিপোর্টে দেখছিলাম যে ঘরমুখ মানুষের ভিড়, মানুষের স্রোত দেখা যাচ্ছে। আসলে স্বপ্ন বাড়ি যাচ্ছে, অনেকটাই আনন্দের, অনেক আনন্দের। আমাদের দুজন সহকর্মী আছেন, আমাদের সাথে যুক্ত হবেন, আপনি যদি একটু তাদেরকে জিজ্ঞেস করতেন। একেবারেই সোহাগ, যেমনটি আপনি জানাচ্ছিলেন যে এই যে ঈদে বাড়ি যাব, এই মুহূর্তটাই হচ্ছে আনন্দের, কিন্তু এর মধ্যে যদি ভোগান্তি থাকে তাহলে হচ্ছে বিষয়টা একটু কষ্টদায়ক হয়ে যায়। দর্শক, আমাদের দুজন সহকর্মী রয়েছেন, যথাক্রমে বাস টার্মিনাল এবং সদরঘাট থেকে যুক্ত হবেন। রয়েছেন সহকর্মী রাজু মাহমুদ এবং একই সাথে আরিফ। আমরা শুরুতে যুক্ত হব রাজু মাহমুদের সঙ্গে। রাজু, জানাবেন ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন এবং কেমন রাস্তাঘাটের অবস্থা, খুব বেশি শিডিউল বিপর্যয় হয়েছে কিনা? ধন্যবাদ নাফিসা। যেমনটি বলছিলেন, আসলে ঈদ যাত্রা একটি আসলে ভোগান্তির বিষয়, কিন্তু আসলে আমরা এটাকে ভোগান্তি হিসেবে যদি না দেখি, এটা আসলে প্রিয়জনের সাথে সময় কাটানো এবং পরিজনের সাথে নারীর টানে বাড়ি ফেরা যে এই বিষয়টি, সেই বিষয়টিকে আমরা যদি প্রাধান্য দিই, তাহলে আসলে এই কষ্টটুকু উপেক্ষা করে আমার ঠিক পেছনে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এই মানুষগুলো তাদের নারীর টানে বাড়ি ফেরার জন্যই আসলে এই কাউন্টারগুলোতে এসে অপেক্ষা করছেন। তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, বাসে যথাসময়ে তারা টিকিট পাচ্ছেন এবং সময় মতো বাসগুলো ছেড়ে যাচ্ছে। মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরনের যানজটের চিত্র তারা আমাদেরকে বলেননি, যে যানজটের কোনো ভোগান্তির বিষয় আমাদেরকে তারা বলেননি। অন্যদিকে বাস কাউন্টারের কথা যদি বলি, তারা বলছেন পর্যাপ্ত টিকিট আছে এবং যাত্রীদের যে চাপ থাকার কথা, সেই চাপটি এখন পর্যন্ত নেই, তবে আগামী 2 দিন সেই চাপ বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি অন্যান্য যেসব রাস্তাগুলোতে কথা বলেছিলাম, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গগামী যেসব গাড়িগুলো যাচ্ছে, সকল জায়গাতে আসলে একই রকমই পরিস্থিতি। সব কিছু মিলিয়ে এবার অনেকটা স্বস্তিতেই মানুষ ঈদ যাত্রায় করছেন। প্রিয়জনের সাথে নারীর টানে বাড়ি ফেরার যে বিষয়টি, সেই ঈদটি আসলে বিষয়টি আসলে উদযাপনের জন্য আসলে তারা চলে যাচ্ছেন। আমি যদি একটু বলি, অন্যদিকে আমার সহকর্মী আছেন আরিফ, সদরঘাটে, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। আমরা চলে যাব তার কাছে। রাজু, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি সদরঘাটে, আর আমরা সকাল থেকেই দেখছি যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু ঈদে ঘরমুখ মানুষের যে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু সদরঘাটে দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে পন্টুনের মূলত যেই সারিবদ্ধভাবে যে লঞ্চগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুবই বর্ণিলভাবে কিন্তু ঈদকে কেন্দ্র করে সাজানো হয়েছে। একই সাথে যাত্রীদেরও যেই উপস্থিতি, সেটিও কিন্তু বাড়ছে। আর যারা লঞ্চ কর্তৃপক্ষরা রয়েছেন, তারা বলছেন যে আগামীকাল মানে 25 মে থেকে মূলত যাত্রীদের পুরোপুরি যে যাত্রীদের যে চাপ, সেটি হচ্ছে দেখা যাবে। একই সাথে লঞ্চ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা বলছে যে ঈদকে সামনে রেখে যে লঞ্চগুলো রয়েছে, সেগুলো যে নিয়মকানুনের মধ্যে যাতে রাখা যায়, সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। লাইফ জ্যাকেট থেকে শুরু করে অগ্নি নির্বাপন মেশিন থেকে শুরু করে যে যন্ত্রপাতিগুলো থাকা দরকার বা বিআইডব্লিউটিএ কর্তৃক যেই নিয়ম শৃঙ্খলা রাখা দরকার, সেই শৃঙ্খলা কিন্তু নিশ্চিত করেই কিন্তু ঘাট থেকে হচ্ছে লঞ্চ ছাড়া হচ্ছে। একই সাথে ঈদকে সামনে রেখে 175টি লঞ্চ এবার রেডি, সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে, যে লঞ্চগুলো কিন্তু গতানুগতিকভাবে হচ্ছে ছেড়ে যাবে। আর কর্তৃপক্ষ বলছে যে এবার হচ্ছে 10 থেকে 12 লাখ মানুষ হচ্ছে রাজধানী ছেড়ে তার প্রিয়জন এবং হচ্ছে পরিজনদের সাথে হচ্ছে ঈদ কাটাতে গ্রামে ফিরবেন বা বাড়িতে ফিরবেন। সেই সাথে হচ্ছে এখানকার যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এবং হচ্ছে সময় বিলম্ব বা শিডিউল বিপর্যয় যে বিষয়গুলো থাকে, তবে যাত্রীরা বলছেন যে প্রতিটি লঞ্চেই হচ্ছে সুনির্দিষ্ট টাইমে বা যথাসময়ে হচ্ছে ছেড়ে যাচ্ছে। তবে সড়ক পথে কিছুটা যানজটের ভোগান্তি পোহাতে হলেও সদরঘাটে এসে কিন্তু স্বস্তি প্রকাশ করছেন ঈদে ঘরমুখ মানুষেরা। এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সব শেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ রাজু আপনাকেও। দর্শক, আপনারা দেখছিলেন যে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক, এমনটাই বলছিলেন আমাদের সহকর্মীরা। ধন্যবাদ।
ঈদুল আজহার বাকি আর মাত্র 3 দিন। এর মধ্যেই জমে উঠেছে কোরবানির পশুর হাট। সারা দেশ থেকেই পাইকাররা রাজধানীর হাটগুলোতে আসছেন। ক্রেতাদের কথায় বাড়তি দামের অভিযোগ থাকলেও বিক্রেতাদের কণ্ঠে ছিল আশানুরূপ ক্রেতা না পাওয়ার হতাশা। রাজধানীর বিভিন্ন হাট ঘুরে এমন চিত্রই দেখা মিলেছে। উত্তরার দিয়াবাড়ির পশুর হাট। সকাল থেকেই হাঁকডাক চলছিল গরু বিক্রির জন্য, কিন্তু ক্রেতার সংখ্যা কম হওয়ায় কিছুটা হতাশা বিক্রেতাদের কণ্ঠে। তবে ক্রেতারা জানালেন দাম তুলনামূলক বেশি চাওয়া হচ্ছে। দামটা একটু বেশি লাগতেছে, আশা করি দামটা একটু কমবে। এখনো হয়তো ওনারা চিন্তা করছেন যে আরও কিছু সময় আছে, একটু 2-1 দিন পরে হয়তো আর একটু দাম কমবে। বড় ছোট সব গরু আছে, তো কাস্টমার অনেক কম আর কি। বেচা বিক্রি সে না বিনি, এখনো যদি কাস্টমার আছে বেচা কেনা 2-1 দিন পরে লাগবে। এরই মধ্যে সকালে উত্তরার দিয়াবাড়ি হাট পরিদর্শন শেষে প্রাণী সম্পদ মন্ত্রী জানান কোরবানির জন্য পর্যাপ্ত পশু সরবরাহের কথা। বিজেপি থেকে শুরু করে প্রশাসনিক পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবার সাথে আমরা কথা বলেছি এবং এরা বলেছে আমরা সর্বাত্মক করব যে যাতে করে ভারতীয় কোনো গরু বা অন্য দেশের কোনো গরু যেন না আসতে পারে। গাবতলী গরুর হাটে গিয়েও দেখা গেল বেচা বিক্রি কম। অবশ্য এ হাটের সবচেয়ে বড় গরুর বিক্রেতা জানালেন ভালো বিক্রির আশায় তার গরুর নাম দিয়েছেন কালো জামাই ও সাদা জামাই। তবে সেখানেও ক্রেতাদের অভিযোগ দাম বাড়তি। 2টা করে বাউন্ডারি থেকে আমি নিয়ে আসছি এখানে গতকালকে, তা কাস্টমার আসতেছে দেখতেছে, এখনো কেউ দাম বলেনি এ পর্যন্ত। সার্বিক নিরাপত্তার বিষয় পর্যবেক্ষণ করতে সেখানে পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। জানান পথেঘাটে নিরাপত্তা নিশ্চিতে ও ছিনতাই প্রতিরোধে নেওয়া হয়েছে ব্যবস্থা। পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো ঘটনার প্রতিরোধে র্যাব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের নিরাপত্তা চৌকির সংখ্যা এবং টহল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ক্রেতা উপস্থিতি ও ভালো বিক্রির মধ্য দিয়ে সামনে আরও পূর্ণতা পাবে রাজধানীর পশুর হাটগুলো, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা কোরবানির হাটের বিষয়ে আরো খবর জানবো। রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে যুক্ত হবেন সহকর্মী সাদমান রাফিদ। রাফিদ, জানাবেন হাটে পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, কতটা জমে উঠেছে এবারের পশুর হাট? নাফিসা, এই মুহূর্তে আমি রয়েছে রাজধানীর গাবতলী পশুর হাটে এবং যেমন দেখতে পাচ্ছেন আশেপাশে যেমন ক্রেতা ঠিক তেমনই বিক্রেতা। তবে বিক্রেতারা কিন্তু একটা অভিযোগ করছে যে এখানে আসলে গরু মানুষের থেকে কিন্তু আসলে গরুর সংখ্যাটা বেশি। আমরা একটু খোঁজ নিয়েছিলাম, এখানে কয়েক হাজার আসলে গরু রয়েছে। তবে বিক্রেতারা কিন্তু বলছেন যে আসলে অনেকেই কিন্তু এখানে এসে দাম শুনতে আসছে, কিন্তু কেউ আসলে কিনছে না, বিশেষ করে বড় গরুগুলো কিন্তু কিনছে না। এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমার ঠিক পেছনে একটি গরু আছে যেটির নাম আসলে এখানে রাখা হয়েছে যে কালো জামা, এবং ঠিক তার পাশে রয়েছে আসলে সাদা বউ। তো এই গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 30 লাখ এবং ঠিক তার পাশে যে সাদা গরুটি রয়েছে তার দাম নির্ধারণ করা হয়েছে 25 লাখ। তবে বিক্রেতার একটাই অভিযোগ যে ভাই, সবাই এসে আসলে দাম জিজ্ঞেস করছে কিন্তু কেউ এই গরুটি এসে কিনছে না। এছাড়াও আমরা এখানে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছে যে ঢাকায় মূলত বড় গরুগুলা কিন্তু ঈদের আগের দিন এবং ঠিক তার আগের দিন কিন্তু মূলত এই গরুগুলো বিক্রয় হয়ে থাকে। এছাড়া অন্যান্য যে ক্রেতারা আসছে তারা কিন্তু মূলত এখানে ছোট গরুগুলোর দিকে কিন্তু আসলে বেশি ঝোঁক রাখছে। বিশেষ করে 1 লাখ থেকে 1.5 লাখ অথবা 2 লাখের ভিতরে যে গরুগুলো আসলে রয়েছে সেই গরুগুলোর দিকে কিন্তু তাদের আসলে ঝোঁকটা বেশি। তো এই ছিল রাজধানীর গাবতলী পশুরহাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিজা। রাফিদ, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি বিদায়ী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। বিদায়ী সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে প্রায় 4 বছর দায়িত্ব পালন শেষে ঢাকা ছাড়ছেন প্রণয় বর্মা। বিদায়ের সময় বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে একটি লিখিত বার্তাও দিয়েছেন তিনি। কাল শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখো মুসল্লির উপস্থিতিতে এখন মুখর পবিত্র মক্কা। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেও এবার সৌদি আরবে পৌঁছেছেন 15 লাখেরও বেশি বিদেশি হজযাত্রী। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ ঘিরে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইহরাম বেঁধে মক্কা থেকে মুসল্লিদের মিনায় যাত্রা। ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হজের আনুষ্ঠানিকতা। সেখানে তারা জোহর, আসর, মাগরিব, এশা এবং পরদিন ফজর এই ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং পুরো সময় ইবাদতে কাটাবেন। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে মুসল্লিরা তাই মিনায় যাচ্ছেন। ৯ জিলহজ হাজিরা যাবেন আরাফাতের ময়দানে। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে খুতবা শুনবেন এবং তাওবা ইস্তেগফারে মশগুল থাকবেন। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক আলী আল হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন। পরে তারা যাবেন মুজদালিফায়। এদিকে তীব্র গরমের কারণে হাজিদের জন্য জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। তাপমাত্রা পৌঁছেছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। অনুভূত তাপমাত্রা কয়েক ডিগ্রি বেশি। দাবদাহ মোকাবেলায় হজ যাত্রীদের পর্যাপ্ত পানি পান, ছায়ায় অবস্থান এবং অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সৌদি সরকার। হজ কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে ২,০০০-এরও বেশি স্বাস্থ্যকর্মী ও জরুরি সেবা টিম। এই বছর বিদেশি হজযাত্রী ১৫,১৮,০০০ ছাড়িয়েছে। বাংলাদেশ থেকে গেছেন ৭৯,০০০-এর বেশি। আসমাতুলি, নিউজ 24। সামরিক উত্তেজনা প্রশমনে ইরানের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে। শনিবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, হরমুজ খুলে দিয়ে সমঝোতায় আগ্রহী তেহরান। ইরানও জানিয়েছে যুদ্ধবন্ধে সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত। এদিকে দ্রুতই ওয়াশিংটন তেহরানের শান্তি আলোচনা শুরু হবে বলে আশা করছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দুপক্ষের মধ্যে মধ্যস্থতার আয়োজনে প্রস্তুত ইসলামাবাদ। নারী টি-20 বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবারের বিশ্বকাপে তাদের লক্ষ্য ও প্রস্তুতির কথা জানান। বলেন, ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত ক্রিকেট খেলাই তাদের মূল লক্ষ্য। নিজের ইনজুরির বিষয়েও কথা বলেন রাগঢাক ছাড়াই। এদিকে অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের নিয়েও আশাবাদী টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের বড় মঞ্চে জ্যোতির দল কেবল অংশগ্রহণ নয়, প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।